বিদেশি ঋণ, সুদ ও ভর্তুকির মতো ব্যয় মেটাতে চাপে পড়েছে রাজস্ব খাত। ঋণের টাকায় সরকারকে উন্নয়ন বাজেট করতে হচ্ছে। ব্যয় আরও বাড়ায় চাপ আগামী অর্থ বছরেও অব্যাহত থাকবে বলে এমনটাই মনে করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কর জিডিপির অনুপাত বা রাজস্ব বাড়াতে নানা কৌশল নেয়ার পরও খুব একটা পরিবর্তন চোখে পড়ছে না। রাজস্ব বাড়ানোর কৌশল এবং এই খাতে সংস্কার নিয়ে আলাপ করতে চাই আজকের বিস্তারে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম। অধ্যাপক আইনুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে এবং এই মুহূর্তে সময় দেওয়ার জন্য। আসলে কাঙ্ক্ষিত হারে কেন রাজস্ব আদায় বাড়ছে না? আপনার কাছে কি মনে হয় দেশে অর্থনীতির আকারের তুলনায় রাজস্ব বাড়ছে না? আমরা দেখি যে কর জিডিপির অনুপাত মাত্র 8%। সমস্যা আসলে কোথায় দেখেন? এবং কোনো কোনো খাতে দেখা যাচ্ছে যে ব্যবসায় টানা কর ছাড় দেওয়া হয়, এটা আসলে কতটা যৌক্তিক? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘদিন থেকে বাংলাদেশের যারা অর্থনীতিতে বিশেষজ্ঞ এবং যারা বিশেষজ্ঞ আসলে তারা যে সুপারিশগুলো করছে, পরামর্শগুলো দিচ্ছে যে বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে কম ট্যাক্স জিডিপি রেশিও, সেই জায়গায় কিন্তু এবার আইএমএফ যে $470 যে প্রতিশ্রুত দিয়েছে যে ঋণ দেওয়ার, সেখানে যতগুলো তারা শর্ত দিয়েছে তার অন্যতম হচ্ছে আমাদের রাজস্ব খাতের সংস্কার। সেখানে কিন্তু তারা এটা উল্লেখ করেছে যে আমাদের কর জিডিপি রেশিও বাড়াতে হবে। এবং দেখুন, বাংলাদেশের যে পরিসংখ্যান আছে বিশেষ করে রাজস্ব খাতের ক্ষেত্রে, সেটি আসলে আলোচনাটা প্রত্যেকবারই উঠে আসে, কিন্তু এনবিআর এটি কোনো সফলতা আমাদের নজরে আসে না। সেই জায়গাটাই যদি আবার কি বলে ফোকাস করা না যায়, তাহলে কিন্তু কর জিডিপি রেশিও বা আমাদের কর বাড়বে না এবং আমাদের বৈদেশিক ঋণের উপরেই সরকারকে ঘাটতি বাজেটটা সামলাতে হবে। সুতরাং সেদিক থেকে কর বাড়াতে হলে, রাজস্ব বাড়াতে হলে সেখানে আমাদের যে করের যে নেটটা আছে, জালটা, সেটি বাড়াতে হবে। এবং দেখুন, মাত্র আমাদের যে ধনী এবং মধ্যবিত্ত এবং উচ্চ ধনী যারা, তাদের মাত্র 87%, কিন্তু অর্থাৎ 87% বাদ দিলে 13% মাত্র করের আওতায় আছে। তারা কিন্তু করের বাইরে রয়ে গেছে এবং অনেক কর্পোরেশনকে কর থেকে রেয়াত দেওয়া হচ্ছে। এই জায়গাগুলোতে যদি একটা স্ট্রিক্টলি যদি সরকারের পদক্ষেপ না থাকে, তাহলে কিন্তু আমরা যতই বলি না কেন, করের কিন্তু আমাদের রাজস্ব আদায়ের যেটা গতি, সেটি কিন্তু মন্থরই থাকবে। সুতরাং এই জায়গায় নজর দিতে হবে এবং আমাদের অটোমেশনের বিষয়ে কিছু বলবেন নাকি অধ্যাপক আইনুল ইসলাম? অটোমেশনের কথা আমরা শুনেছি বছরের পর বছর। অটোমেশন না, ঠিকই, অটোমেশনের কথা তো বলাই হচ্ছে এবং এনবিআর কিছুটা আস্তে আস্তে তারা খুব স্লো, আমি বলবো যে স্লো এই অটোমেশনের ক্ষেত্রে। এবং এনবিআর এ যারা চাকরি করছে এখন যারা আছে, তাদের কিন্তু সক্ষমতার বিষয়টা কিন্তু উঠে আসছে। সুতরাং অটোমেশন করতে হলে তো তাদেরকে একটা প্রশিক্ষণ দরকার। সুতরাং সেই জায়গাতেও কিন্তু এনবিআর কে নজর দিতে হবে। জি, আচ্ছা, প্রতি বছর যে রাজস্ব আদায় হচ্ছে তার 43% খরচ হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও পেনশন বাবদ, 24% যার ভর্তুকির পেছনে। ঋণের টাকায় সরকারকে উন্নয়ন বাজেট করতে হচ্ছে, সেই ঋণের সুদ পরিশোধেই এখন বাজেটের সবচেয়ে বড় খাত হিসেবে আসলে পরিণত হয়েছে। এ থেকে বের হওয়ার উপায় কি আসলে? না, যেটি বলছেন সেটি তো আসলে আমাদের পরিসংখ্যান এটি বলে, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার অন্যতম হচ্ছে আমাদের আমাদের অভ্যন্তরীণ আয় বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে এবং বিশেষ করে ধনীদেরকে, উচ্চ ধনী যারা মধ্যবিত্ত, তাদের করের হারটা বাড়াতে হবে এবং তারা যেন কোনোভাবেই এই করের আওতার বাইরে না থাকে, সেই জায়গাটাতেই কাজ করতে হবে। এবং ওভারঅল যে যারা কর 3 নাম্বার আছে, তাদের কিন্তু প্রায় 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 বলবো আমি অর্ধেকও এখনো কর দেয় না, শুধু তাদের কাছে 3 নাম্বারটা আছে। সুতরাং এবার যেহেতু কতগুলো আমাদের সার্ভিসের ক্ষেত্রে 3 নাম্বার লাগবে, এটি যেমন তারা কর দিচ্ছে কিনা সেটাও কিন্তু আসলে এনবিআর কে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে করের আওতায় আনতে হবে। আচ্ছা, একটু ভ্যাট প্রসঙ্গে শুনতে চাইবো আপনার কাছে, যে ভ্যাটকে রাজস্ব আদায়ের বড় উৎস হিসেবে আসলে বিবেচনা করা হয়, কিন্তু অর্থনীতির আকারের তুলনায় ভ্যাট বাড়ছে না কেন? আমরা তারপরে কিন্তু আমরা পরোক্ষ করের দিকেই আমাদের কিন্তু গুরুত্বটা বেশি দিচ্ছি সবসময়, কিন্তু আসলে অর্থনীতিতে কর বাড়াতে হলে পরোক্ষ করের চেয়ে প্রত্যক্ষ করের কিন্তু দিকে নজর দিতে হবে। ভ্যাটের ক্ষেত্রে আমরা নানান ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেই। ভ্যাট আইন যখন হচ্ছে তখন বিভিন্ন ব্যবসায়ীদের চাপে কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
সুতরাং এখানে যদি কঠোর নজরদারি এবং যদি আমাদের কঠোরভাবে যদি এই আইনগুলো যদি বাস্তবায়ন করা না যায়, প্রতিপালন করা না যায়, তাহলে কিন্তু এই ভ্যাটের ব্যাপারে আমরা কোনো ভালো সুফল পাবো না। যে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আইনুল ইসলাম যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য।